আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪। রাশিয়া কখনো মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না, পুতিন। কোনো নতুন আক্রমণ হবে আরেকটি ব্যর্থতা, ইরান। কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের। ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চায় হামাস। পশ্চিম তীর দখলের বিল পাশের বিরোধিতায় নিন্দা। কবরস্থানে থাকছেন গাজার বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেকা অঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় প্রাথমিকভাবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দক্ষিণাঞ্চলের নবাতিয়াহ এলাকার কাছে পৃথক আরেক হামলায় আরও ২ জন নিহত হয়। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন। লেবাননের উত্তর পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকায়ও ২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব ও উত্তর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে আক্রমণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তারা এই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তিতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে হিজবুল্লাহ জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি শিবির। হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রাশিয়া কখনো মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও স্পষ্ট বার্তা দিয়েছেন, যে কোনো ধরনের বিদেশি চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না। তিনি সতর্ক করে বলেছেন, যদি রাশিয়ার ভূখণ্ডের গভীরে কোনো হামলা হয়, তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং তা অভূতপূর্ব মাত্রার হবে। এই মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে উত্তেজনা আরও বাড়াতে পারে। পুতিন বৃহস্পতিবার ২৩ অক্টোবর এক প্রতিবেদনে বলেছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপ রাশিয়ার সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতি বিনষ্ট করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। এর কিছু প্রভাব পড়তে পারে, কিন্তু তা রাশিয়ার শক্তিশালী জ্বালানি খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তার ভাষ্য, কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন দেশ বা জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার ২ বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকোইলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে আরোপিত প্রথম মার্কিন নিষেধাজ্ঞা। পুতিন সতর্ক করে বলেন, বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে। পুতিন আরও মন্তব্য করেছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের দেশ ৩,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। পুতিন বলেন, এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, সংলাপ সবসময় মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো এবং রাশিয়া সবসময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে। তবে পুতিন সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে অত্যন্ত শক্তিশালী, অভূতপূর্ব মাত্রার। কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের। কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।
ট্রাম্প লিখেছেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো। কানাডার পণ্য আমদানির ওপর ৩৫% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প, যদিও তিনি ইউএসএমসিএ এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। ইউএসএমসিএ হল মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প কানাডিয়ান পণ্যের উপর খাত নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর উপর ৫০% এবং অটোমোবাইলের উপর আছে ২৫%। কোনো নতুন আক্রমণ হবে আরেকটি ব্যর্থতা ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, তেহরানের সঙ্গে কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছেন তিনি। চলতি বছরের জুনের মাঝামাঝি সময় ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায়। ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এই সংঘাত এপ্রিলে শুরু হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে। ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সুইস সংবাদপত্র লেটেমসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে আমি পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছি। তার এই সাক্ষাৎকারটি গতকাল বুধবার প্রকাশিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার বলেছেন, গ্রোসির মন্তব্য উদ্বেগের বশে নাকি হুমকি হিসেবে তা স্পষ্ট নয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছেন তাদের বুঝতে হবে যে একটি ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করলে তা কেবল আরেকটি ব্যর্থতার দিকে নিয়ে যাবে। ১২ দিনের যুদ্ধের পরপরই ইরান ও আইএই এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তেহরান ইসরায়েলি ও মার্কিন হামলার পর্যাপ্ত নিন্দা জানাতে আইএই এর ব্যর্থতার কারণে সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে। সেপ্টেম্বরে ইরান ও আইএই একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হয়, কিন্তু কয়েক সপ্তাহ পরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার পর তেহরান সেই কাঠামোটিকে অবৈধ বলে ঘোষণা করে। ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর এই চুক্তি কার্যকরভাবে বাতিল হয়ে যায়। সাক্ষাৎকারী গ্রোসি বলেছেন, যুদ্ধের পর থেকে ইরান পরিদর্শনের উপর সীমা আরোপ করেছে, কারণ এটি তার সুরক্ষার জন্য হুমকি এবং কেবলমাত্র পরিদর্শকদের অল্প পরিমাণে অনুমতি দিয়েছে। আইএই এর মতে ইরানই একমাত্র দেশ যেখানে পরমাণু অস্ত্র নেই, তবে তারা ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বোমার জন্য প্রয়োজনীয় ৯০%-এর কাছাকাছি। গ্রোসি বলেছেন, যদি ইরান পরবর্তী পদক্ষেপ নেয় তাহলে ইরানের কাছে প্রায় ১০টি পরমাণু বোমা তৈরির পর্যাপ্ত মাথার উপকরণ থাকবে। তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চায় হামাস। ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি দলগুলোর সাথে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর একথা জানায় হামাস। আনাদলুর সাথে এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, তারা খোলা মনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য জাতীয় শক্তির প্রতি হাত বাড়িয়ে জাতীয় সংলাপে এগিয়ে যাচ্ছে। জোর দিয়ে বলেছেন, কর্তৃপক্ষ ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যাকে এড়িয়ে যাওয়া যায় না। কাশেম কর্তৃপক্ষকে গাজায় বিদ্যমান জাতীয় ঐক্যমতের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে এবং খোলা মনের সংলাপে আসার আহ্বান জানান। এটি জাতীয় ঐক্যের এবং সংকীর্ণ দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সময় বলেও উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সময় কেবল হামাসের জন্যই নয়, বরং গাজা এবং পশ্চিম তীরের সমগ্র ফিলিস্তিনি জনগণের জন্য বিপজ্জনক। হামাসের মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তির সকল বিবরণে বাস্তবায়নের জন্য আন্দোলনের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান, ইসরায়েল যাতে চুক্তিতে রাজি হয় সে ব্যাপারে চাপ অব্যাহত রাখতে। তিনি বলেন, হামাস চুক্তিটি সম্পন্ন করার জন্য ২৪ ঘণ্টা আলোচনা করছে এবং যা সম্মত হয়েছে তা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। কাশেমের মতে, হামাস তুরস্ক, মিশর এবং কাতার থেকে স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আশ্বাসও পেয়েছে যে যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়েছে এবং চুক্তির শর্তাবলী বাস্তবায়নের মাধ্যমে এ সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তাও পেয়েছে। তিনি আরও বলেন, হামাস জীবিত জিম্মি এবং কিছু দেহাবশেষ হস্তান্তরের মাধ্যমে চুক্তির প্রথম পর্যায়ে সম্পন্ন করেছে এবং বাকিগুলো প্রদানের জন্য কাজ করছে। তবে দ্বিতীয় পর্যায় সম্পর্কে কাশেম বলেন, মধ্যস্থতাকারীদের সাথে আরও আলোচনা এবং স্পষ্টীকরণ প্রয়োজন। কাশেম জোর দিয়ে বলেন, হামাসের মূল লক্ষ্য গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধের একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাপ্তি অর্জন করা।
পশ্চিম তীর দখলের বিল পাশের বিরোধিতায় নিন্দা পাকিস্তান সহ 14টি দেশের বিবৃতি ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরকে সংযুক্ত করার বিল পাশ করার পর পাকিস্তান 14টি দেশের সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে যেখানে অধিকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েল সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার 23 অক্টোবর পররাষ্ট্র দপ্তর এফও এসব তথ্য জানিয়েছে। বুধবার ইসরায়েলি আইন প্রণেতারা দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য দুটি বিল পাশের পক্ষে ভোট দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় ইসরায়েলের 2 বছরের সামরিক আক্রমণ বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তি পাশ করার মাত্র এক সপ্তাহ পরে বিল দুটি অনুমোদন করে পার্লামেন্ট। এদিকে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করলে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ সমর্থন হারাবে। বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দখলকৃত পশ্চিম তীরের ওপর তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে দুটি খসড়া আইনের ইসরায়েলি নেসেটের অনুমোদনের কঠোর ভাষায় নিন্দা জানায়, এটিকে আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে। এই যৌথ বিবৃতিতে সৌদি আরব, মিশর, কাতার এবং তুরস্ক সহ 14টি দেশ স্বাক্ষর করেছে। এফও উল্লেখ করেছে এই পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে প্রস্তাব 334 লঙ্ঘন করেছে, যা 1967 সাল থেকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যাগত গঠন, চরিত্র এবং মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলি সকল পদক্ষেপের নিন্দা করে। এতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলি পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের বিরুদ্ধে, যা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলের অবৈধতা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ এবং সংযুক্তিকরণের পদক্ষেপের অবৈধতা নিশ্চিত করে। এফও আরও জানিয়েছে, আদালত রায় দিয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে দেশগুলো ইসরায়েলের একতরফা এবং অবৈধ নীতি অনুশীলনের ধারাবাহিকতার বিরুদ্ধে সতর্ক করেছে। এর আগে বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার বিল অনুমোদন হয়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে 120 জন আইন প্রণেতার মধ্যে 25-24 ভোটে বিলটি পাশ হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য 4 ধাপে ভোটাভুটির প্রয়োজন। বুধবার ছিল এর প্রথম ধাপ। কবরস্থানে থাকছেন গাজার বাসিন্দারা। সাজানো গোছানো ঘর ছিল, ঘরের সামনে ছিল উঠোন, খেলার মাঠ, বাগান। গাজায় ফিলিস্তিনিদের সবই ছিল। ইসরায়েলের 2 বছর ধরে চালানো নির্বিচার হামলায় এখন কিছুই নেই, চারদিকে কেবল ধ্বংসস্তূপ। গাজার অধিকাংশ এলাকা দখল করে ইসরায়েল উপকূলীয় ছোট এলাকায় ঘনবসতিপূর্ণ পরিবেশে ফিলিস্তিনিদের থাকতে বাধ্য করছে। উপায়ন্তর না দেখে ফিলিস্তিনিরা এখন কবরস্থানে তাঁবু খাটিয়ে শিশু সন্তান নিয়ে থাকছেন। সেখানে শিশুদের জন্য নেই খেলার জায়গা, তারা গোরস্থানে খেলছে। গাজায় যুদ্ধবিরতি হলেও বাসস্থান, খাবার, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ নিয়ে দুর্ভোগ কাটেনি ফিলিস্তিনিদের। ইসরায়েলের হামলায় গাজার 80% বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বাসিন্দাদের প্রায় সবাই বাস্তুচ্যুত। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা জুড়ে বাসস্থান ধ্বংসের পর আশ্রয় বা ফিরে যাওয়ার জন্য কোনো ঘর না থাকা হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি সেই সুপারি হিসেবে কবরস্থানে তাঁবু খাটাচ্ছেন। কারণ এটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও উপত্যকায় মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে আল জাজিরার হিন্দ খুদালি জানান, এ কবরস্থান জীবিতদের জন্য ছিল না, কিন্তু এখন এটি এমন কয়েক ডজন পরিবারের আবাসস্থল যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। খোদারি বলেন, ফিলিস্তিনিরা তাদের ইচ্ছার কারণে নয়, বরং এটি শেষ খালি জায়গা বলে এ স্থানে ক্যাম্প করছে। কবরস্থানগুলো পছন্দের কারণে নয়, বরং হতাশার কারণে আশ্রয়স্থলে পরিণত হয়েছে। উত্তর গাজার শহর বেথ হানুন থেকে বাস্তুচ্যুত 12 সন্তানের বাবা রামি মুসলে কবরস্থান ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প খুঁজে পাননি। তিনি বলেন, অভিভাবকদের জন্য মানসিক আঘাত ভারী। সমাধিস্তম্ভের মধ্যে সন্তানদের লালন পালনের মাধ্যমে যুদ্ধের মানসিক আঘাত আরও খারাপ হয়। আরেক বাসিন্দা সাবাহ মোহাম্মদ বলেন, কবরস্থানগুলো এখন তাদের সব পবিত্রতা হারিয়ে ফেলেছে। গাজায় মৃতদের জন্য জমি এখন জীবিতদের জন্য একমাত্র আশ্রয়স্থল। জাতিসংঘের মতে যুদ্ধের সময় গাজা উপত্যকায় কমপক্ষে 19 লাখ মানুষ অথবা জনসংখ্যার প্রায় 90% বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে 10 বা তারও বেশিবার বাস্তুচ্যুত হয়েছেন। আল জাজিরা জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, গাজার 15,000 বাসিন্দাকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। এই জন্য ইসরায়েলের কাছে অনুমতি চেয়েছে তারা। তবে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। বার্তা সংস্থা আনাদুলু জানায়, 10 আগস্ট যুদ্ধবিরতি শুরুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা থেকে 41 জন গুরুতর অসুস্থ রোগীকে অন্য দেশে নিয়ে চিকিৎসা দিচ্ছে। ইসরায়েলের হামলার মুখে গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ায় রোগীদের অন্য দেশে নেওয়ার প্রয়োজন পড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি দৃঢ়ভাবে মেনে চলছে। ইসরায়েলে এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলছে, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে। তবে ব্যতিক্রম আছে, সেটা খুব কম। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, তবে এখনো পর্যন্ত যুদ্ধবিরতি বহাল আছে। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ইসরায়েলের বিরুদ্ধে কয়েক ডজন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুদ্ধবিরতি চলাকালীন তারা কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করেছেন। গতকালও গাজার বানি সুহেলি এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।